সবাইকে বিজয় গাথার অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক তাসফিন হোসেন, আছেন নাট্য ব্যক্তিত্ব সেলিম চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরের দিনই আমরা বসেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমাদের আজকের শিরোনাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পরিকল্পিতভাবে কি ধ্বংস করা হচ্ছে এদেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি। আপনাদের কাছে হয়তো আমার কণ্ঠটা একটু ম্রিয়মাণ শোনা যাচ্ছে, কারণ জাতীয় সঙ্গীত বা ২১শে ফেব্রুয়ারির যে গান সেটা শোনার পরে স্বভাবগতভাবে একটু আবেগী হয়ে যাই, চোখটা একটু ভেজা ভেজা থাকে এবং দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই গানগুলো তো মর্মে কোথায় গিয়ে বাজে সেটা আপনাদেরকে আমার বলে দেওয়ার আর কিছু নেই। সেলিম ভাই এবং তাসফিন ভাই, আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগতম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আজকের পরিচয় পর্বটা আপনারা দুজন নিজেরা নিজেদের কথা বলবেন, আমি একটু কম বলবো, আপনারা যেন বেশি বলতে পারেন। তাসফিন ভাই, প্রথমে আপনার কাছে যাচ্ছি, আপনার পরিচয়টা একটু সংক্ষেপে দর্শক শ্রোতাদের বলবেন। আম, আমার নাম তো দেখাই যাচ্ছে। আমি আসলে কানাডার ক্যালগারিতে মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির ফাইন্যান্সের প্রফেসর। আম, এই তো আর কিছু। আর বাংলাদেশে যখন ছিলাম আমি অবশ্যই খুব সংস্কৃতিবান একটি পরিবারে জন্ম। আমার বাবা অভিনেতা জামাল উদ্দিন হোসেন, আমার মা রসনুর হাসান। সো সেই সূত্রে ছোটবেলা থেকেই নাগরিক নাট্য সম্প্রদায়ের সবার কোলপিঠেই মানুষ হয়েছি এবং কিছু নাটকের সাথেও জড়িত ছিলাম। তারপরে তো আসলে পড়াশোনার কারণে আর ওভাবে হয়নি। এইটুকুই। ধন্যবাদ তাসফিন ভাই। সেলিম ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। আপনার সাথে আগেও প্রোগ্রাম করেছি, তবুও দর্শক শ্রোতাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনার একটু ছোট করে পরিচয় দিবেন। পরিচয় আমার পরিচয় আমি নিজেই সেলিম চৌধুরী। আর অ্যাকচুয়ালি আমরা মানে সেই মুক্তিযুদ্ধের পর থেকে মুক্তিযুদ্ধের সময় তো ছোট ছিলাম। তারপর থেকেই মানে সবসময় রাজপথেই ছিলাম। একটাই আমাদের বাংলাদেশ, বাংলাদেশকে কিভাবে আমরা গড়বো, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, এই সমস্ত কাজ নিয়ে রাজপথেই ছিলাম। আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আর এদিকে পদাতিক নাট্য সংসদের দলনেতা হিসেবেও অনেকদিন কাজ করেছি। তারপরে আমার মিডিয়া জগতে আমি ১ম এ শুরু করি আমার পেশাগত জীবন শুরু হয় সংবাদ দিয়ে। সংবাদে দীর্ঘ প্রায় ১৩ বছর কাজ করেছি। সংবাদের পরে এসছি আমি আ গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছিলাম। তো সেইখানে আমরা মানবিক কারণে আমার পার্টনারদের সাথে বল নাই দেখে আমি চলে এসেছি। এসে আবার জিএমজি এয়ারলাইন্স এ জয়েন করলাম। জিএমজি এয়ারলাইন্স এ ১ম অবস্থায় ছিলাম। তারপরে সেখান থেকে আমাকে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ ফাহিম মুনেম, যিনি আজকে নাই, বিগত হয়ে গেছেন। আমরা একসাথে সংবাদে ছিলাম তখন। উনি আমাকে আবার ধরে নিয়ে আসলেন ডেইলি স্টারে। সেই ডেইলি স্টারে দীর্ঘ ১৭ বছর শেষ করে আমি আসলে অবসর জীবনই কাটাচ্ছি এখন। আমার আর কিছু করার নাই। তবে এখানেও যেটা হয় আরকি, নাটক নিয়ে থাকি। কানাডিয়ান বাংলা থিয়েটার অ্যালায়েন্স একটা আমরা গড়েছি। সেটা নিয়ে উৎসব করব আগামীতে। আরেকটা কাজ করছি আমরা ওয়ার্ল্ড ডায়াসপোরা বাংলা থিয়েটার নিয়ে। এই। ধন্যবাদ সেলিম ভাই। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাসমিন ভাই জানেন, আপনি জানেন এবং দেশবাসী জানে যে ১৯৯৯ সালে কিন্তু তৎকালীন সরকারের এক ধরনের অবিরাম প্রচেষ্টার পরেই আমাদের ২১শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় ১৯৯৯ সালে। তো ভাষা নিয়ে যে বিষয়টা আমরা ৫২ সাল থেকে দেখছি বা তারও আগে থেকে ভাষা নিয়ে যেই কাহিনীটা শুরু হয়েছে, ভাষার উপরে ভিত্তি করে যে আমাদের স্বাধিকারের আন্দোলন শুরু হয়েছে, এটা নিয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলছি। আমরা যেহেতু কখনো প্রশ্ন উত্তর এভাবে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই না। আমরা আড্ডার ছলে আলাপ করি দর্শক শ্রোতাদের সুবিধার্থে। কারণ আমি নিজে সাংবাদিক না। সেজন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলছি। আপনারা জানেন ইতিমধ্যে খুব বেশি করে ইউক্রেনের কালার রেভলিউশন এর কথা বলা হচ্ছে। কারণ ইউক্রেনের সাথে বাংলাদেশের বিশেষ কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে
মিল আছে। ইউক্রেনে যখন তাদের কালার রেভলিউশনটা শুরু হলো, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই বলছি, সেখানে কিন্তু তাদের ভাষার উপরে একটা চাপ এলো। কারণ সেখানে ইউক্রেনীয় ভাষা এবং রুশ ভাষা ২ টাই ছিল। এখন রুশভাষী যারা ছিল, তাদের উপরে এক ধরনের দমন, নিপীড়ন, তারা সেই ভাষা ব্যবহার করতে পারবে না। এ ধরনের একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু হলো। এবং ইউক্রেনের যেই অরাজকতা বলি, যুদ্ধ বলি, যা শুরু হয়েছে এবং বিভক্তি শুরু হয়েছিল, সেটার মূলেও ছিল কিন্তু ভাষা। তো বাংলাদেশের যে স্বাধিকারের আন্দোলন, বাংলাদেশ যেভাবে ৭১ এসে পৌঁছেছে, তার মূল ভিত্তিও ছিল ভাষা। আপনাদের কি মনে হয় তাসফিন ভাই যে এই যে ভাষার প্রতি মানুষের যে অনুরাগ বা ভাষাই মানুষকে মানুষ করে তোলে, সেই জায়গা থেকেই কি আমাদের দেশের রাজনৈতিক যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তিত পরিস্থিতিতে ভাষার উপরে এই যে আজকে একটা ২১শে ফেব্রুয়ারি গেল, আমরা যে কত ধরনের অসামঞ্জস্যপূর্ণ জিনিস দেখতে পেলাম, সে কারণেই কি ভাষার উপরে আঘাত করছে বর্তমান সরকার? আহ, আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে যে জিনিসটা বাংলাদেশে হয়েছে সেটা যে যেভাবেই এক একজন তো এক এক অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে 71-এর যে আমাদের যে ইন্সপিরেশন বলেন, যে প্রিন্সিপাল বলেন, যে জিনিসগুলো ছিল সেটাকে আসলে রিভার্স করার একটা চেষ্টা। সো সেটাকে যদি রিভার্স করার চেষ্টা করা হয়, সেই জিনিসটাকে প্রথমেই করতে হবে যে সেটার রুটটাকে রিভার্স করার চেষ্টা, এবং রুটটা কিন্তু ছিল একটা বিশাল অংশ জুড়ে ছিল ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের সময় থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের পক্ষে হাজার মাইল দূরের একটি অংশের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে একসাথে থাকা বোধহয় সম্ভব হবে না। তো সেই জিনিসগুলোকে রিভার্স করার চেষ্টা কারণেই আমার মনে হয় যে এই এই আক্রমণগুলি করা হচ্ছে। আর আপনি সবসময় দেখবেন যারা উগ্র জাতীয়তাবাদী অথবা যারা রিলিজিয়াস রাইট, আপনি যে ইউক্রেনের কথায় বললেন, সেখানেও এটা সত্যি যে এরা সবসময় কিন্তু একটি দেশের ভাষা, একটি দেশের সংস্কৃতি, যেই জিনিসগুলোকে মানুষকে উদার হতে শেখায়, উদার চিন্তা করতে শেখায়, সেই জিনিসগুলির উপরেই আক্রমণ করে। তো ইউক্রেনের, আপনি যেহেতু ইউক্রেনের কথা বললেন, আমি একটু বলি যে ইউক্রেন আম আসলে কিন্তু যখন ২য় মহাযুদ্ধ শুরু হয়, যখন জার্মানি ইউক্রেনের ভেতরে ঢোকে, তখন কিন্তু ইউক্রেনের আজকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো ওখানে ছিল, এবং সে কারণে কিন্তু ১ম এ তারা জার্মানিকে স্বাগত জানিয়েছিল। নাৎসি বাহিনীকে স্বাগত জানিয়েছিল, এবং তারা ওখানে যে ধরনের এথনিক ক্লিনজিং করা দরকার সেই জিনিসগুলি করেছিল। তারপরে অবশ্য যখন জার্মানি তাদের উপরে অত্যাচার করা শুরু করে, তখন তারা আবার ঘুরে যায়। কিন্তু সেই জিনিসগুলি তাদের মধ্যে ছিল, এবং সেই উগ্র জাতীয়তাবাদ থেকেই তারা কিন্তু যে রুশ মাইনরিটির কথা যেটা বললেন, তাদের আম ভাষা তারা ইউজ করতে পারবে না, তাদের উপরে নানা রকমের একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আজকে ঠিক সেইভাবে আসলে আমাদের ভাষার উপরে আক্রমণটা এবং অন্যান্য সংস্কৃতির অন্যান্য জায়গায় আক্রমণটা করা হচ্ছে এই কারণে যে এই যে ৭১-এর যে পরাজয়, সেই পরাজয়ের একটা আম বহু বছর পরে একটা অন্যভাবে একটা প্রতিশোধ নেওয়া, এবং পুরো দেশটাকে ওই 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 যে প্রিন্সিপাল যেগুলি ছিল, সেই প্রিন্সিপালটাকে যাতে আমরা রিভার্স করে ফেলতে পারি, সেই জিনিসটার কারণেই আমার মনে হয় এটা করা হয়। আফসান, আপনার কথা শোনা যাচ্ছে না। তাসফিন ভাইয়ের কথা ধরে আমি সেলিম ভাইয়ের কাছে আসছি। সেলিম ভাই, আমাদের যে ভাষা সংক্রান্ত আমাদের যেসব মুভমেন্ট এবং আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে আবেগ, সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের একটা এত বছর ধরে আমি আমার জন্ম থেকে পর থেকে যেটা আমি উপভোগ করে এসেছি সেটা হচ্ছে বইমেলা। আমি একজন লেখক। বইমেলা নিয়ে আমার সবসময় একটা উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ থাকে। আ এবছর আমি কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা পাইনি এবং বহু বছর পরে মনে হয় এবছর ১ম আমি কোনো বই বের করিনি। এবং তার ধারাবাহিকতায় দেখতে পেলাম যে আমাদের যে অনুমান বা আমার ব্যক্তিগতভাবে যে অনুমান ছিল যে বইমেলাটা সেভাবে পালিত হবে না। কারণ আমি বিভিন্ন রকমের দেখতে পাচ্ছিলাম, আলামত দেখতে পাচ্ছিলাম আরকি। তো বইমেলায় কিন্তু দেখেন সেলিম ভাই এক ধরনের আক্রমণ ঘটেই গেল।
তো এখানে কি সেলিম ভাই আপনার এত দিনের পর্যবেক্ষণে মনে হচ্ছে যে বইমেলায় হামলায় কারো না কারো দায় আছে এবং কোনো না কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদী গোষ্ঠীকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এ ধরনের কাজ করার জন্য, মব হিসেবে বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য? আপনার কি এ ধরনের কোনো পর্যবেক্ষণ চোখে পড়েছে? আমি যদি বলতে চাই যে কথাটা বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তো ঘটনাটা ঘটছে। আসলে এই সরকারটা তো বসেই আছে মৌলবাদের উপরে। তো সুতরাং মৌলবাদীরাই তো তাদেরকে ড্রাইভ করতেছে। মানে এই সরকার তো আর মৌলবাদীদেরকে ড্রাইভ করছে না। এখন যা ঘটছে দেশের ভিতরে সেটা হচ্ছে ওই যে একটু আগে যে আমাদের অধ্যাপক সাহেব বললেন যে 71 এর ঘটনাটাই রিভার্স হচ্ছে। আসলেই তাই। মানে এই সবকিছুর মূলটাই হচ্ছে আমাদের ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা। আমরা যে বিচ্ছিন্ন হয়ে চলে আসছি আমাদের নিজস্ব একটা জাতীয়তাবাদ নিয়ে, নিজস্ব স্বকীয়তা নিয়ে। সেই জায়গাতেই আসলে আঘাত হেনে আমাদেরকে রিভার্স করানোর চেষ্টা করছে ওরা। তো ওরা পরিমাণে কি পরিমাণ সেটাও একটা ভাবার বিষয়। আমি মানে পত্রিকার কাজ করার সুবাদে সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি। সাধারণ মানুষের সাথে মিশেছি। আমি বাংলাদেশের মানুষের যে চরিত্রটা আমি কিন্তু বলতে পারি। মানে আমি অনুভব করতে পারি আসলে। তো আমার যে বিশ্বাস সেটা হচ্ছে যত কিছু করুক না কেন বিশাল একটা অংশ কিন্তু এই বাংলার মানুষ, সাধারণ মানুষ। এরা কিন্তু কোনো বিভ্রান্তিতে মানে ওরা এমনি সাধারণ সবই মানে এদেরকে বোঝানো খুব বা ব্যবহার করাটা খুব সহজ। কিন্তু যখন ওরা বুঝে যায় উল্টা পথে হাঁটে তখন ওদেরকে আবার কেউ দমায়েও রাখতে পারে না। সেটা আমাদের ওই যে ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে বলেছিলেন মানে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের কেউ দমায় রাখতে পারবে না। আসলেই তাই। এবং বারবারই এটা প্রমাণ হবে যে কেউ যদি উল্টা দিকে নিতে যায়, কোন না কোন সময় এটা আবার তার জায়গায় নিয়ে আসবে বাঙালি। সুতরাং বাঙালিকে এত সহজে রিভার্স করানো যাবে না। আর বইমেলার কথা যেটা বললেন, বইমেলাটা স্বাভাবিকভাবেই ওরা মানে যে আমাদের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি যে জায়গাগুলা, এগুলোতে হাত দেবেই। ওরা চাইবে যে ওদের যে চিন্তাধারা, ওদের যে সংস্কৃতি সেগুলো চাপিয়ে দেওয়ার জন্য। এজন্য এই কাজটা তো আসলে করছে অন্য একটা গ্রুপ। সেলিম এখন ভাই ওদের ওদের কি কোনো সংস্কৃতি আছে? না সংস্কৃতিটা আসলে হয় কি যদি সংস্কৃতির কথা বলেন, সংস্কৃতির জন্মটা হয় কিন্তু মাটি থেকে। হুম, হুম। আমরা পৃথিবীটা বিভিন্ন জায়গায় আমরা বিভক্ত আছি। বিভিন্ন দেশের বিভিন্ন মাটি, বিভিন্ন আবহাওয়ার উপরে নির্ভর করে তার নিজস্ব সংস্কৃতির উন্নয়ন বা ডেভেলপমেন্টটা। তো আমরা অনেকে ভুল করে যে এক দেশের সংস্কৃতি এনে আরেক দেশে চাপায় দেওয়ার চেষ্টা করে। এটা তো হয় না। কারণ মাটির গন্ধই আলাদা, এখানকার বাতাসই আলাদা, এখানকার ফসলই আলাদা। আমার খাওয়ার স্টাইল, আমার কাপড় পরার স্টাইল এগুলোই হচ্ছে সংস্কৃতি। এখন আমি যে মানে কানাডাতে বসে যে কাপড় পরবো, বাংলাদেশে তো আমি ওই কাপড় পরবো না। তো সুতরাং ওই কানাডার সংস্কৃতি যদি আমি বাংলাদেশে চাপাতে যাই, সে যেটা স্বাভাবিকভাবে রিভার্স করবে। এটা হবে না। একটা না একটা সময় ছুঁড়ে ফেলে দেবে। তো ওই যেটা বললেন যে সংস্কৃতি তাদের আছে কিনা? তাদের সংস্কৃতি আমি জানি না তারা ধার করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে। তারা যদি মনে করে যে আমরা একটা বিশেষ গোষ্ঠী, যেটা আমরা আমাদের এই যে চিন্তাধারাটাকে আমরা এখানে অ্যা চাপায় দেব বা এখানে আমরা এটাকে তৈরি করব, এখানে নারিশিং করব। এটা হবে না। এটা সম্ভব না। আর এটা আমাদের উপর চাপানোর মতো। এটা চাপানো যাবে না। আমার বিশ্বাস এটা। তাসমিন ভাই, এই যে সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে বিষয়টা বলা হলো, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। আমাদের চৌবাচ্চা আলম, শফিকুল আলম প্রেস সচিব, তিনি একটা প্রস্তাবনা রেখেছেন। তিনি বলেছেন বিহারি শিশুদের জন্য উর্দু একাডেমি প্রয়োজন। উ উনি এ ধরনের একটা প্রস্তাবনা দিয়েছেন স্বাধীন বাংলাদেশে বসে। আপনি এই প্রস্তাবনাকে কি এক ধরনের attention seeking এর কাজ হিসেবে দেখছেন? নাকি জনমনে আবার ক্ষুব্ধতা তৈরি করা এবং তাদের যে একটা আ টেক্সট বুক টেমপ্লেট আছে সারাক্ষণ মানুষকে নৈরাজ্যের মধ্যে রাখা, অরাজকতার মধ্যে রাখা, তার একটা প্রক্রিয়া হিসেবে দেখতে পাচ্ছেন এই আলাপটাকে? হ্যাঁ, এটা আমি আসলে আম ১ম থেকেই দেখছি। ১ম এ আমি একটা নিউজ দেখেছিলাম। আসলে আমি মানে সবসময় তো দেখতে পারি না। কিন্তু একটা নিউজ দেখেছিলাম যে বাংলাদেশে বোধহয় জিন্নাহর একটা বার্থডে পালন করা হয়েছিল বা কিছু করা হয়েছিল। আ জিন্নাহ একজন অত্যন্ত বড় নেতা এবং তার
অনেক কিছুই অনেক ব্যাপারেই তাকে শ্রদ্ধা করা যায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে উনি কিন্তু বাংলা ভাষাকে অসম্মান করেছেন। হ্যাঁ? এবং সেইখান থেকেই আমরা আম এ আমাদের এই যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল এবং উনি উনার এই সমস্ত কথাবার্তার কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। তো বাংলাদেশ পাকিস্তান ছাড়া হতো না। এই ধরনের একটা ধোঁয়া তুলে আ এই ধরনের একটা করা হয়েছিল। ঠিক সেভাবেই আম এখানে উর্দু কনসার্ট করার একটা প্রচেষ্টা। আ যে কনসার্ট গুলিতে গানগুলি হয়তো উর্দুতে হবে। আম আবার এই যে বিহারি আ ছেলেমেয়েদের উর্দু একাডেমি করার প্রচেষ্টা এবং আমার মনে হয় এটার একটা বিশাল কারণ হচ্ছে আম আমি খুব নিউট্রালি যদি দেখি, এই গভর্নমেন্টটি কিন্তু প্রচন্ডভাবে ফেইল করছে সব জায়গায়। হ্যাঁ? আপনি যদি ল অ্যান্ড অর্ডার এর কথা দেখেন, একটা দেশে আম একটা মব এসে কিছু মানুষকে মেরে দিয়ে গেল। কোন একটা প্রোগ্রাম বন্ধ করে দিয়ে গেল। এটা কিন্তু গভর্নমেন্টের উপরে গিয়ে বর্তায়। কারণ সে গভর্নমেন্ট। সেটা এই গভর্নমেন্ট হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক। আম তারপরে আপনি যদি অর্থনীতির দিক থেকে দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট উইথড্র হয়ে যাচ্ছে। এটা অন বাংলাদেশের মিডিয়ায় আসলে ওভাবে আসে না। কিন্তু আমরা যারা একাডেমিয়ায় আছি, আমাদের যেহেতু অনেক অ্যাক্সেস আছে towards different databases, we can see that. সো এই জিনিসগুলি কিন্তু হচ্ছে। সুতরাং এই ফেইলিউর গুলোকে ঢাকার জন্য আমার মনে হয় প্রথমত তারা প্রায়শই ২ টো জিনিস করে থাকে। এই ধরনের কাজগুলি করে। ২ নম্বর হচ্ছে তারা আ ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন সময়। কয়েকদিন আগে আমি একটা সমন্বয়ক, এই ছেলেটার নাম আমি জানি না। কারণ এদের আসলে মানে আ এদের কথাবার্তা শুনলে আমার খুব অশিক্ষিত মনে হয় তো। তো এই ছেলেটি কি একটা বলল, আমরা একটা যুদ্ধের অবস্থায় আছি না কি ধরনের কথা। তো এগুলি আসলে অ্যাটেনশন টাকে ডিফারেন্ট দিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই জিনিসগুলি যদি না করা হয়, তাহলে মানুষ কিন্তু একটা প্রশ্ন করবে, "আর উই বেটার অফ?" রাইট? যখনই এই প্রশ্নটা করে, সেই প্রশ্নটা যাতে না করতে পারে, সেই কারণেই এই ধরনের জিনিসগুলি করা। এবং আরেকটা জিনিস যেটা আমি আগেও বলেছি যে, এই গভর্নমেন্ট বা সেলিম ভাই যেটা খুব কারেক্টলি বললেন যে, এই গভর্নমেন্ট আসলে কারা পিছন থেকে চালাচ্ছে। পিছন থেকে যারা চালাচ্ছে তারা কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতাও চায়নি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির যে প্রসার হোক সেটাও তারা চায়নি। সুতরাং পুরো জিনিসটাকে রিভার্স করার জন্য এই জিনিসগুলো করা হচ্ছে। সো এটা টু ফোল্ডস আমার কাছে মনে হয় একটা অবজেক্টিভ। একটা হচ্ছে আমরা আমাদের এই জিনিসগুলি করব। কারণ এটাই আমাদের ইডিওলজি। আসলে তাদের কোনো সংস্কৃতি তো নাই, তাদের একটা ইডিওলজি আছে। আম সেই ইডিওলজিটাকে আমরা প্রমোট করব এবং এট দ্য সেম টাইম আমরা এগুলি করার মাধ্যমে মানুষের যে বেসিক যে জিনিসগুলি, যে আমার দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা, আমার দেশের অর্থনীতি কেমন চলছে, আমার দেশের মানুষ কি ভালো কিনা, ভালো আছে কিনা, সেই জিনিসগুলি থেকে তারা আসলে সরানোর চেষ্টা করছে। ধন্যবাদ তাসফিন ভাই। আমি তাসফিন ভাইয়ের কথা রেট ধরে সেলিম ভাইয়ের কাছে যাচ্ছি যে তাদের একটা ইডিওলজি আছে। তাদের একটা ডিফারেন্ট আদর্শ আছে। তারা সেই আদর্শটাকে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়। তাদের এটা যত সময়ই লাগুক, তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে। ভাঙচুর, বিভিন্ন জায়গায় আক্রমণ। সেলিম ভাই, একটা খুব ন্যাক্কারজনক খবর চোখে এসেছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণপক্ষ নামে একটি ব্যান্ড গিয়েছিল। সেখানে তারা বসন্ত উৎসব করার জন্য গিয়েছিল। তাদের উপর এমন আক্রমণ হয়েছে, তারা জঙ্গলে লুকিয়েছিল। হ্যাঁ? তারা দীর্ঘক্ষণ জঙ্গলে লুকিয়েছিল এবং নীরবে সে জায়গা থেকে তারা প্রস্থান করেছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে একটা কনসার্টের আয়োজন করা হচ্ছিল, সেটাও অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তো এই ধরনের কাজ তো চলছে। কিন্তু সেলিম ভাই, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা আ পাকিস্তানি শিল্পী এনে কনসার্ট করা, তারপরে কাওয়ালি সন্ধ্যা করা, এ ধরনের কাজ তো চলছে। তাহলে আমাদের যেগুলোর অনাদিকাল ধরে হয়ে এসেছে, আমাদের ছেলেমেয়েরা ওপেন এয়ার কনসার্টে যায়। আমরা গিয়েছি, আপনারাও গিয়েছেন নিশ্চয়ই ইউনিভার্সিটিতে থাকার সময় বা কলেজে থাকার সময়। এটা একটা আনন্দের সময় ছিল। আর দেখা যেত যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এটা একটা মৌসুম চলে। তারপর বাউলদের সংগীত হতো, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাউলদের উপরে আক্রমণ করা হয়েছে, লালনের সেখানে আক্রমণ করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে উম আ এ ধরনের আক্রমণ তো চলছে, মাজার ভাঙ্গা চলছে। তো
ওদের যে ইডিওলজিটা বা আদর্শটা আমরা যেটা বলি, সেটা কি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে আত্মীকরণ করবে? সে ধরনের কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে কি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে যাচ্ছে? না, এটা তো শুরুতেই বলেছি যে ওই সংস্কৃতি তার মাটি থেকে জন্ম নেয়। তো এই মাটিতে যে সংস্কৃতির বীজ আছে, ও পানি পড়লে বেরিয়ে আসবেই। এখন কথা হচ্ছে যে ওরা যে ওদের যে আইডিওলজি নিয়ে তারা যে কাজ করতেছে, এই আদর্শ তারা তো নিয়ে আসছে বাইরের থেকে। যেমন তাদের অনেকে এখন বাইরের কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করে আসছে, যেখান থেকে তাদেরকে ওই জিনিসগুলো শিখিয়ে দিয়েছে। যে জিনিসগুলো তারা এখানে আমাদেরকে উপর চাপানোর চেষ্টা করছে। এদিকে যেমন জামাতে ইসলাম, আমি অবশ্য কারো নাম ধরে কারো কথা বলতে চাই না। তারপরেও মানে বলতে হয় জামাতকে নিয়ে। যে জামাতের যে সৃষ্টিটা হয়েছিল পাকিস্তান আমলে মওদুদির আ আদর্শ নিয়ে। তো সেটা কি আসলে সঠিক ইসলামী কোনো ইয়ে ছিল? সেটাও একটা ভাববার বিষয়। ওরা এক ধরনের আদর্শ নিয়ে ওই সময়ে কাজ করেছে। এটা কখনো এটা ইসলাম না, বা মুসলমানদের জন্য সাধারণ মুসলমানরা যে আমরা যে মানে ধর্মীয় বিশ্বাস, আমাদের বিশ্বাসের সাথে আসলে ওটা যায় না। তো ওই জায়গাটাই তারা ভিন্নভাবে তারা এটা লালন করার জন্য বা এটাকে চর্চা করার জন্য তারা বিভিন্ন কৌশল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। যেটা সাধারণ মুসলমানের বিষয় না। তো আমাদের দেশের অধিকাংশই মানুষ, গ্রামের মানুষ মুসলিম। তারা তাদের ধর্ম মানে একটা ধর্মীয় অনুভূতি নিয়ে চলে। সে জায়গাতে ওরা ওটাকে পুঁজি করেই কাজ করার চেষ্টা করছে। কিন্তু এত বোকা না আমাদের মানুষগুলা যে এরা বুঝবে না। একটা না একটা সময়ে বেরিয়ে আসবে যে কেন তারা এই কাজগুলা করছে, কেন তারা অন্য সংস্কৃতি এনে আমাদের এখানে লাগানোর চেষ্টা করছে। এটা ওই যে গাছের মধ্যে কলম করার মতো আরকি। তো এই কলম হবে না। কারণ আমাদের বীজ নিচের আমাদের যে বীজ আছে সংস্কৃতিটা অনেক শক্ত। এটা বেরিয়ে আসবে আমাদের। এখন এই যে গ্রামে গঞ্জে যে এগুলা বন্ধ করছে তারা, যে আমাদের যাত্রা, আমাদের গ্রামে তো এটা কি ছিল? এটা সারারাত ধরে মানে ওই সময় এই মৌসুমে যাত্রা হতো, বা ওই যে আমরা দেখেছি আমরা ঢাই বলতাম ওই যে কি বলে এটাকে? সং, যে সং যাত্রা যেগুলা, এরা সারারাত বিভিন্ন ধরনের ঢোল-টোল বাজিয়ে বিভিন্ন কাহিনীগুলা গ্রামের মানুষকে শোনাতো। সারাদিন পরিশ্রম করার পরে, ৭ দিন পরিশ্রম করার পরে বা অনেকদিন তারা জমিতে চাষ করে ফসল উৎপাদন করার কাজে ব্যস্ত থাকার পরে, যখন একটু টায়ার্ড ফিল করতো, তখন একটু নিজেদেরকে রিল্যাক্স করার জন্য তারা রাত্রেবেলায় এই অনুষ্ঠানগুলো করতো গ্রামে। সেই অনুষ্ঠানগুলাকে আমরা কিন্তু আমাদের মানে এই যে লালন বলেন বা আমাদের যত এ আদর্শিক যে সাংস্কৃতিক জায়গাগুলো আছে, সে জায়গাগুলা আমাদের দেশে চর্চা হয়ে আসছে বহুদিন ধরে। সে চর্চাটাকে তারা ব্যাহত করার জন্যই তারা এই ধরনের পরিকল্পনা করছে, এবং এইজন্যই তারা কিন্তু মানে ওই উর্দু সংস্কৃতি বা অন্য একটা সংস্কৃতি এনে আমাদের উপর দিয়ে ওই গানের চর্চা করা, বা ওদেরকে ওই যে বললেন যে বিহারীদের জন্য আলাদা একটা মানে কারিকুলাম তৈরি করা। এই সমস্ত ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করছে। যেটা আসলে কি বলা যায়? এটা হচ্ছে এক ধরনের মানুষকে ঘুমে রেখে তাদের স্বার্থসিদ্ধি করার মতো আরকি। তো আমরা আসলে বাঙালিরা ঘুমায় না। এটা যদি ওরা মনে করে তাহলে ভুল করবে। বাঙালিরা জেগেই থাকে। তারা খুব সহজ সাধারণ একটা জীবন যাপন করে। তাদের চাহিদা খুবই কম। কিন্তু বাঙালি খুবই পরিশ্রমী এবং খুব সৎ। এটা সারা পৃথিবীতেই সবাই জানে যে বাঙালি, আমরা যে বিদেশ বাইরে আছে আমরা দেখছি তো বিভিন্ন অনেক জাতির সাথে কাজ করি আমরা এখানে। সেখানে সবাই জানে যে যদি বাঙালি দেখে মনে করে যে এরা সহজ সরল এবং খুবই সাধারণ। এরা কিন্তু কাউকে প্রতারণা করে না। কোন ধান্দা নিয়ে চলে না। যেরকম আমাদের অন্য জাতি যাদের সংস্কৃতি আমাদের উপর চাপানোর চেষ্টা করছে ওরা, তারা যেভাবে চলে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় যে এরা আ মানে এটা পরিকল্পিতভাবে চেষ্টা করছে বাংলাদেশটাকে উল্টানোর জন্য। তো উল্টানো আসলে আমি খুবই আশাবাদী উল্টানো সম্ভব না। এটা কয় মাস হলো? একটা এই সরকারটা আসলে আসছে, ওদেরকে যেকোনোভাবে হোক নিয়ে আসছে ওরা একটা ওই যে মেটিকুলাস বলেন, পরিকল্পিত বলেন, বা বিভিন্ন দেশের ডিপ স্টেট এর এক্টিভিটিস বলেন, এটাকে নিয়ে আসে বিভিন্ন আ মানে বৈশ্বিক রাজনীতি বা বৈশ্বিক বাণিজ্যের কারণে। তো সেই জায়গাগুলা আ যখন আমরা বুঝতে পারবে আমাদের সাধারণ মানুষ, তখন কিন্তু আবার এই জায়গায় মানুষ দাঁড়িয়ে যাবে। আমাদের হতাশ হওয়ার কিছু নাই। সুতরাং মাত্র ৬ মাস না ৭ মাসই তো হলো, বেশি হয় নাই। আর এই সরকারের বারবারই কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই সরকারটাকে ওরা বসিয়েছে
একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য। কারণ আমাদের অতীতের ইয়েগুলো যদি আমরা দেখি, অতীতে বিভিন্ন সময় মানে শেষের দিকে এসে আমাদের নির্বাচনগুলা ঠিকমতো হয়নি, প্রহসন হয়ে গেছিল। যে কারণে এই সুযোগটা তারা পেয়ে গেছে। তো এই সুযোগটা তারা কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু এটা আসলে এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। এখন যদি এটাকে মানে ক্যামোফ্লেজ করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে অনেক কিছু করার পরিকল্পনা করে থাকে, সে জায়গাও কিন্তু তারা রেসিস্ট হয়ে যাবে। এটাও বিশ্বাস করি। আপনার দেখেন এক্টিভিটিস গুলো আস্তে, আস্তে বেরোচ্ছে। এখন আমাদের পরিবর্তন দরকার আমাদের নিজেদের। এই পরিবর্তনের জায়গাগুলা কিন্তু আমরা যারা সমাজ নিয়ে ভাবি, চিন্তা করি, আমাদের ওই জায়গাগুলা মানে ঘা দিয়ে জাগিয়ে দিতে হবে মানুষের মাঝখানে। এইটাই হচ্ছে আমাদের কাজ। তাসরিন ভাই, সেলিম ভাই কয়েকটা কথা বলেছে। বাংলাদেশের মানুষ নাকি সহজ সরল, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না, তারা নাকি বুঝতে পারে, এবং এই সরকারকে আনা হয়েছে নাকি একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। তো আমি প্রথম কথায় যাচ্ছি যে বাংলাদেশের মানুষ সহজ সরল, বাংলাদেশের মানুষ জেগে থাকে, ঘুমায় না। এই যে ৩২ নম্বর ভেঙে দেওয়া হলো, প্রথমে ৫ই আগস্ট প্রথমে পুড়িয়ে দেওয়া হলো, তখন বলা হয়েছে যে দেশে যখন এ ধরনের একটি অভ্যুত্থান হয় তখন এ ধরনের অরাজকতা নাকি খুব স্বাভাবিক। এখন তাসরিন ভাই দেখেন যে দেশে অরাজকতা চলে, অভ্যুত্থানের পরে এটা খুব স্বাভাবিক। সে স্বাভাবিক ঘটনার মধ্যে আপনি, পয়েন্ট টু বি নোটেড, আপনি বা আমরা যদি সেই অভ্যুত্থানের একটি অংশ হয়ে থাকি, আমরা অভ্যুত্থানে গিয়েছি কিন্তু গান পাউডারের পাত্র হাতে নিয়ে। ঠিক আছে? আমার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমি সাথে গান পাউডার নিয়ে ঘুরছি। কারণ অভ্যুত্থানের পরে আমাকে অরাজকতা করতে হবে। ওইটা যখন সেলিব্রেশন হয় তখন এ ধরনের জিনিস হয়। তো আমরা গান পাউডার দিয়ে কিন্তু ৩২ নম্বর পুড়িয়ে দিয়েছি। এবং তারপরে আমরা সেই ৩২ নাম্বারকে আবার ৫ই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে সাদেক হোসেন খোকার ছেলের পাঠানো বুলডোজার এবং নারায়ণগঞ্জের আরেক নেত্রী কেএন এন্টারপ্রাইজের আরেকজনের পাঠানো বুলডোজার দিয়ে আমরা ধুলায় মিশিয়ে দিয়েছি। তো আমরা হচ্ছে গিয়ে এমন সহজ সরল জাতি। এখানে কি তাসরিন ভাই, আপনি আপনার সহজ সরল জাতির ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করতে চাচ্ছেন? আসলে এই জায়গাটায় আমি বেশিরভাগ মানুষের সাথে ডিফার করি সব সময়। কারণ আমিও বহু বছর হলো বিদেশে মানে পড়াশোনার সূত্রে বা যেভাবে হোক আমি অনেক কিছুই দেখেছি। আসলে আমাদের ভারতীয় সাবকন্টিনেন্ট, আমি বাংলাদেশকে শুধু বলছি না, ভারতীয় সাবকন্টিনেন্টে যেরকম সহজ সরলতা আছে, ঠিক সেভাবেই একটা উগ্র সাম্প্রদায়িকতা আছে। সেইটা পৃথিবীতে খুব কম দেশ আছে যারা ধর্মের ভিত্তিতে ভাগ হয়। পৃথিবীতে বেশিরভাগ দেশে জন্ম হয় ভাষার ভিত্তিতে, একটা কমন একটা জাতিগত সংস্কৃতির ভিত্তিতে। আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করেছিলাম। হ্যাঁ, এখন অনেকে আর্গুই করতে পারে ভারত কখনো একটা দেশ ছিল না, ব্লা ব্লা ব্লা, অথবা ব্রিটিশরা এসে এইসব করেছে, এগুলো আমরা বলতেই পারি। কিন্তু আসলে কিন্তু আমাদের মধ্যে একটা উগ্র সাম্প্রদায়িক একটা শক্তি কাজ করত, এবং যার ফলে ওখান থেকে ভাগ হয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাংলাদেশের সহজ সরল মানুষের মাঝেও কিছু মানুষ আছে যারা কিন্তু খুবই সুবিধাবাদী, এবং তারা যখনই কোনো সুযোগ পায় সেই সুযোগের সদ্ব্যবহার করে। আমি আমার বেশ কিছু বন্ধুকে জানি যারা, আমি আসলে ফেসবুকে বা ইয়েতে আমি খুব একটা অ্যাক্টিভ না। আম আমি জানি যে তারা খুবই বিভিন্ন আওয়ামী লীগের মিনিস্টারের সাথে তাদের ছবি দেখাতো। যেই শেখ হাসিনা চলে গেলেন, তারপরেই তারা তাদের যদি ইউনূসের সাথে কোনো ছবি থেকে থাকে সেটা দেখায়। সেটা তারা তোলে ওখানে বা তাদের ফেসবুকে দেখায়। এটা আমি নিজে দেখেছি। সো এবং এই জিনিসটা, এই সমস্ত বন্ধু-বান্ধবগুলি কিন্তু আমেরিকা, কানাডায় আছে। তো এরা কিন্তু ওই জিনিসটা করে। হ্যাঁ? সো এ এবং এই এই যে এই পুরো আপনি যেটা বললেন যে অভ্যুত্থানটা বা 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 রেভলিউশন হোয়াটএভার, এটা আসলে তো এটা একদিনের, এটা তো কখনোই একটা কোটা বিরোধী আন্দোলন এইসব কিছুই না। এগুলি তো এক্সকিউজ, এগুলি তো আসলে গভর্নমেন্টকে ফল করা। হ্যাঁ, এবং বাংলাদেশের আওয়ামী লীগের যখন যে সরকার ছিলেন তাদের অনেক ভুল ছিল, ইলেকশন জাতীয় যে জিনিসগুলি ছিল সেগুলি ছিলই, আমরা জানি। কিন্তু আসলে জিনিসটা এটা না। আসলে জিনিসটা হচ্ছে, আপনি একটা খুব রিসেন্টলি কিছু জিনিস খেয়াল করবেন। আমি আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং উনার কোনো ফ্যান না।
বা আমি ইলন মাস্কের কোনো ফ্যান না, কিন্তু একটা জিনিস কিন্তু তাদের কথায় বারবার উঠে আসছে যে ইউএসএআইডি কি করে, ইউএসএআইডি আসলে কি করে। এবং এটা বহু বছর ধরে এই ইউএসএআইডি এবং তাদের যে এনজিও গুলি, সেই এনজিও গুলি কিন্তু এই জিনিসগুলি করে আসছে। হ্যাঁ, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট এভাবে চালিয়ে দিয়ে আসছে। এবং এই প্রত্যেকটি জায়গায় দে নিড আ ম্যান। ইউক্রেনের যে প্রেসিডেন্ট এখন, সে তো কমেডিয়ান ছিল, তাই না? তাকে তো বানানো হয়েছে। তো দে অলওয়েজ নিড সামবডি, দে অলওয়েজ ওয়ান্ট টু ক্রিয়েট সামবডি হু ইজ আ ম্যান। এবং সেখানে বাংলাদেশেও একজন বানানো হচ্ছে। তাকে ইকোনমিক্সে নোবেল প্রাইজ দেওয়া যাবে না, কারণ নোবেল কমিটি কোনোভাবেই তাকে ইকোনমিক্সে নোবেল প্রাইজ দিতে পারবে না, বিকজ হি ডিড নট কাম আপ উইথ এনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইন ইকোনমিক্স। সেই কারণে তাকে যে কোনো মূল্যে একটা পিস প্রাইজ দেওয়া হচ্ছে। উনি কি নেলসন ম্যান্ডেলা? উনি কি কোনো ইসরায়েল প্যালেস্টাইনের ভিতরে একটা বিশাল কিছু করে ফেলেছেন, একটা শান্তি এনেছেন, যে জিনিসটা যেখানে আমরা দেখেছিলাম যে ইয়াসির আরাফাত বা ইসাক রাবিনকে যে কারণে পিস প্রাইজ দেওয়া হয়েছিল, উনি কি এ ধরনের কিছু করেছিলেন? উনি কিন্তু সে ধরনের কিছু করেনি। উনি একজন ফ্যান্টাস্টিক এন্টারপ্রেনার, আমরা সেটা সবাই বলতে পারি। ফ্যান্টাস্টিক এন্টারপ্রেনার, একটা পুরনো কনসেপ্টকে নতুন করে উনি ডাইমেনশন করে এনেছেন। তো এই লোকটাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এবং এই জিনিসগুলিকে ক্রিয়েট করে দে ওয়ার জাস্ট লুকিং ফর আ পারফেক্ট অপরচুনিটি ওয়েন দিস ওয়াজ রাইট। এখন বাংলাদেশের মানুষের সহজ সরলতার কথা আমরা জানি, কিন্তু আমরা একটা জিনিস কিন্তু কিছু জিনিস আমরা ইগনোর করে যাই। সেটা হচ্ছে যে বহু বছর ধরে যারা, এই যে মওদুদির কথা বললেন সেলিম ভাই, এই যে ওয়াহাবিজমকে কিন্তু সারা পৃথিবীতে এক্সপোর্ট করা হয়েছে। এবং সৌদি আরেবিয়া 5-6 বছর আগে একটা রিপোর্টে তারা অ্যাকচুয়ালি এগ্রি করেছে যে কমিউনিজমকে ঠেকানোর জন্য বিভিন্ন দেশে তাদেরকে যে নেটো বা অ্যালায়েন্স তাদেরকে এটা করতে বলেছিল। এবং এই ওয়াহাবিজমই কিন্তু এগুলি খুব মানে তারা খুব স্ট্রিক্ট ফর্ম অফ রিলিজিয়ানের ইয়েতে যায়, এবং সেই জিনিসগুলি কিন্তু সারা পৃথিবীতে করা হচ্ছে। সবচেয়ে বেশি টাকা স্পেন্ড করেছে তারা কানাডায়, এবং তারা নিজেরা স্বীকার করে, এটা তাদের রিপোর্টে বলে। তো বাংলাদেশে করেছে, ইন্ডিয়ায় করেছে, এবং ইন্ডিয়ায় একটা পার্টিকুলার যে দেওবন্দ মাদ্রাসা, এই ধরনের জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলিকে গিয়ে কিন্তু বছরের পর বছর ধরে মানুষকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এবং একটা বিশাল জনগোষ্ঠীকে এমন লেভেলে ইনফ্লুয়েন্স করা হয়েছে যে তারা যখন এই 32 নম্বরকে পুড়িয়ে দেওয়া দেখে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া দেখে, এবং সেটাকে শেখ হাসিনার বাসা তো সেটা না, সেটা হচ্ছে একটি জাতীয় সম্পদ, একটি মিউজিয়াম, এবং সেখানে মুক্তিযুদ্ধের অনেক ঘটনা সেই সাক্ষী সেই বাসাটি, সেগুলো তাদের মনে কিন্তু আপাতত দাগ কাটছে না, ভবিষ্যতে দাগ কাটবে, সেভাবে কাটছে না। আবার এট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষকে আমি দেখেছি যে তারা আসলে কিছু বছর চুপচাপ থাকে, তারা দেখে জিনিসগুলি, ওই যে জিনিসগুলি বললাম যে অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। তো সেই জিনিসগুলি, অ্যাটেনশনটা যখন ডাইভার্ট করা যাবে না, তখন তারা যখন রিয়ালিটিটাকে চিন্তা করবে, এবং তখন তাদের মধ্যে এই জিনিসগুলি হবে যে আসলে ওখানে গান পাউডার নিয়ে গেছিল কে, আসলে ওখানে বুলডোজার কোথা থেকে আসলো। একটা যখন আপনি 32 নম্বরকে পুড়িয়ে দেওয়া হলো, তখন আপনি বলতে পারেন যে ওখানে আসলে কোনো গভর্নমেন্ট ছিল না, কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দিন তো একটা গভর্নমেন্ট ছিল, দেশে একটা সরকার আছে। এবং তাসলিম ভাই, শুধু সরকার ছিল তা না, সোশ্যাল মিডিয়াতে 3 দিন ধরে নিয়ে তারা মানে তারা যাবে, সরকার ছিল। এবং এখন একটা জিনিসকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, একটা মাজারকে ভেঙে দেওয়া হলো। আমি বাজারের পক্ষে বিপক্ষে কথা বলছি না, একটা নাটকের উৎসবকে বন্ধ করে দেওয়া হলো, লালন গীতির উৎসবকে বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হলো। আপনি যেটা বললেন যে একটা বসন্ত উৎসব করতে গেছে সেখানে, তো আসলে এখানে তাহলে সিকিউরিটি দেয় কে? মানে এই জিনিসগুলি যারা করছে তারা সাহস পায় কিভাবে? এখন রাষ্ট্র নিয়ন্ত্রিত মব যখন চলে, তো রাষ্ট্র যখন ব্যাকআপ দেয় মবে, তখন তো সাহস পাবেই মানুষ। এক্স্যাক্টলি। তো এই যে জিনিসগুলি উনারা পরে বলেন যে এগুলি খুব খারাপ হয়েছে, এগুলি ঠিক হয়নি, এগুলি আমরা এইটা করব, আমরা সেটা করব, কঠোর হস্তে আমরা, হ্যাঁ, এগুলি তো আসলে বানোয়াট কথাবার্তা।
হ্যাঁ, অবশ্যই বানোয়াট কথা। তো এগুলি খুবই বানোয়াট কথাবার্তা। কারণ হচ্ছে যে যারা এগুলি করছে তৌহিদি জনতা বা হুয়েভার, তারা তৌহিদি যদি জনতা জানে বলে তো তাসফির ভাই কিছু নেই। না, তৌহিদি জনতা বলে কিছু নেই। জামাতের বিভিন্ন নাম থাকে। জামাত যেহেতু শরম পায় নিজের নামে আসতে। আমি আফসানা কিশোর আমার নাম ইউজ করি। জামাতের নানা রকমের নাম হয়। কি ওদের বাবার নাম দেওয়া নাম থাকে হচ্ছে গিয়ে মনে করেন আবু কাউসার। এই হুম, নাম হয়ে যায় অমুক সাহেব মোহাম্মদ তমুক জিনিস। হ্যাঁ? তো ওদের নিজের নামটা বলতে ওদের শরম লাগে। তো ওদের এরকম নাম হয় তৌহিদি জনতা, ছাত্র শিক্ষক অভ্যুত্থান, সাধারণ শিক্ষার্থী, তারপরে নাম হয় এবি পার্টি। এরকম নানা রকমের নাম ওদের থাকে। এই জিনিস আমরা জন্ম থেকে দেখে আসছি। আমি নিজে একটা জামাতের স্কুলে পড়েছি। আমি এদের তরিকা জানি আরকি। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা জায়গায় অ্যাটাক করতে যাই, আমি যদি জানি যে ওখানে পুলিশ থাকবে আমাকে পিটানি দিবে, হুম, আমি হুম, যদি জানি পুলিশ প্রয়োজনে গুলি করতে পারে, আমি কিন্তু সহজে রাইট। সাধারণ যাব না, তৌহিদি যাব না, জনতাই হই আর যেই হোক আমি কিন্তু যাব না। যাব তার না। মানে আমাকে কোথাও থেকে বলা হয় যে তুমি এটা করো হুম, হুম, এবং করার পরে আসার পরে আমরা তোমাদেরকে ধরবো না, কিন্তু তারপরে আমরা বলবো যে হুম, যে এই জিনিসটা করা হয়েছে। হ্যাঁ, এইটা এটা ঠিক কাইন্ড অফ ভারতের একটা একটা শহরে, আমি নামটা ভুলে যাচ্ছি, যেখানে খুব ফেমাস মানে খুব ইনফেমাস একটা রায়ট হয়েছিল। হুম, সেখানের হুম, পুলিশের কমিশনার কিন্তু একটা সময় এসে বলেছিলেন যে আমাকে বলা হয়েছে ২ দিন ধরে তুমি কিছু বলবা না। থার্ড হুম। ডে তে আমরা স্ট্রং স্টেটমেন্ট দিব। হ্যাঁ, যে এটা খুব খারাপ কথা হচ্ছে। এর মধ্যে যা করার হোক। সো ব্যাপারটা কিন্তু কাইন্ড অফ এরকম। যে যে জিনিসটা কিন্তু একেবারে এরকম যে আমি তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা ওখানে মেরে পিটায় আসো, বসন্ত উৎসব বন্ধ করে দাও, ৩২ নম্বর কুড়িয়ে দাও, এগুলি সব ইয়ে করে দাও, খুব কোঅর্ডিনেটেড ভাবে করো এবং যাতে যারা এগুলো পছন্দ করে তাদের মধ্যে একটা ফিয়ার ক্রিয়েট করা হয়। তারা আর এটা ভয়ের চোটে করবে না, তারা স্টপ হয়ে যাবে, এইটাই করার চেষ্টা। কিন্তু এট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমাদের মতো মানুষের কিন্তু একটা জিনিস বুঝতে হবে। যেমন আমি আমার একটা মানে আমার একটা বন্ধু, সে আমেরিকায় ইউনাইটেড স্টেটস এ ডেমোক্রেটিক পার্টির হয়ে কাজ করে। আমাকে সে একদিন বলছিল ইলেকশনের পরে যে আমাদের আসলে বোঝার সময় এসেছে যে হিসপ্যানিক ভোটার যারা 80% ডেমোক্র্যাটদেরকে ভোট দিত, তাদের মধ্যে এত বিরাট অংশ কেন এখন রিপাবলিকানদের ভোট দেয়। মেবি উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। হোয়াট আর উই মিসিং? সো আমাদেরও একটা বোঝার, এই যে আমরা যে বলতে থাকি যে বাংলাদেশের মানুষ তাদের মাটি, তাদের সংস্কৃতি, তাদের এগুলি পছন্দ করে, এগুলিতেই তারা ফিরে যেতে চায়, সত্যি কথা। কিন্তু এটাও কিন্তু সত্যি যে একটা বিরাট অংশ কিন্তু এগুলি থেকে বিচ্যুত হয়েছে এবং একটা বিরাট অংশ কিন্তু তারা মনে করে ২১শে ফেব্রুয়ারি খারাপ, পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠান খারাপ, লালন খারাপ, লালন সঙ্গীত খারাপ। এই যে ওহাবিজমের যে জিনিসটা পেনেট্রেট করেছে, এই জিনিসটা কিভাবে পেনেট্রেট করেছে, কেন পেনেট্রেট করলো, এটা কিন্তু আমাদের বোঝা উচিত। কারণ এটা যদি আমরা না বুঝি, আমরা কিন্তু আসলে এটার থেকে বেরিয়ে আসতে পারবো না। সেলিম ভাই, তাসফিন ভাই যেটা বলছিলেন যে সংস্কৃতিটা কিভাবে পরিবর্তন হচ্ছে বা সংস্কৃতিটাকে কিভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা যদি আমরা ঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি তাহলে সেটা থেকে আমাদের বেরিয়ে আসার সুযোগ কম। এই বিষয়ে আমাদের একজন দর্শক শ্রোতাও কোশ্চেন করেছেন, লতিফুল কবির সাহেব। উনি কোশ্চেন করেছেন যে মধ্যবিত্তের একটা খুব দ্রুত বিকাশ ঘটেছে আমাদের দেশে। এই যে দ্রুত যে বিকাশটা সেটার সাথে সংস্কৃতিটা সেভাবে দ্রুত ট্রান্সফর্ম হয়নি বিধায়ই কি একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে? কথাটা খুবই সত্যি কথা বলছেন উনি। কারণ এই বিষয়টা আমরা অনুধাবন করে আমরা বিগত সরকারকে বিভিন্ন সময় বলেছিলাম যে আমাদের সাংস্কৃতিক অবকাঠামো একদম আমাদের রুট থেকে তৈরি করে আনতে হবে। কারণ এ না হলে ওই যতই আমি বক্তৃতা দেই আর যাই করি, কোন কাজ হয় না। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই যে বিভিন্ন স্বৈরাচারী আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক নেতারা যখন বাড়িতে ঢুকে যায়, এখন যেমন ঢুকে গেছে এরকম আরকি। তখন কিন্তু কথা বলার লোক থাকে না। তখন কিন্তু কথা বলে সংস্কৃতি। এই যে আমাদের যে আজকে যে ওরা জানে এইজন্য ওরা এই সমস্ত অনুষ্ঠানগুলো বন্ধ করে দেয়। কবিতাতে বলেন, গানে বলেন, নাটকে বলেন, আমরা কিন্তু ওই কথাগুলো বলে মানুষকে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কনভিন্স করতে পারি। কারণ আমাদের কথাটা বা আমাদের যেই এই বক্তব্যগুলা আমরা কিন্তু কিছু মিউজিক দিয়ে মানুষকে মানে মানুষের অন্তরে আঘাত করার মতো কতগুলা এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা ঢুকি। সো দ্যাট ওরা খুব
নরম থাকে কাদামাটির মতো, ওদের মনটার ভিতরে কিন্তু আমরা ঢুকে যেতে পারি। ওই যে জিনিসটা রাজনৈতিক নেতারা বক্তৃতা দিয়ে পারে না। তো এইজন্য একটা কথা আছে যে আপনার ১০ দিন, ৭ দিন, ১ মাস বক্তৃতা দিয়ে যে জিনিসটা বোঝানো যায় না, একটা নাটকে, একটা কবিতায়, একটা গানে ৫ মিনিটের মধ্যে কিন্তু মানুষকে ওইটা মাথায় দিয়ে দেওয়া যায়। তো এজন্যেই দরকার ছিল আমাদের সাংস্কৃতিক অবকাঠামোটা একদম রুট থেকে তৈরি করে নিয়ে আসা। যেজন্য আমরা বারবার বলেছি যে রাষ্ট্রীয় বাজেটে সাংস্কৃতিক ইয়েটা বাড়ান, অনুদানটা বাড়ায় দেন। ওইখানে যদি রাজস্ব বাড়ে, সেটা যদি কাজে লাগান, তাহলে কিন্তু এই জিনিসটা আজকে যে জিনিসটা আমরা দেখছি হঠাৎ করে উল্টে যাওয়ার মতো, সেই হঠাৎ করে উল্টানোর অবস্থা হতো না। রেসিস্ট হতো। কারণ মানুষ এই যে নতুন যে প্রজন্মটা তৈরি হয়েছে যে যাদেরকে আমরা জেন জি বলছি এখন, যারা রাস্তায় নেমে বিশাল আন্দোলন করে ফেললো। এরা তো আসলে আমাদের সংস্কৃতি থেকে কত দূরে আমরা এখন দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা ঢাকাতে ঘটেছে। হ্যাঁ, সারা দেশ থেকে অনেক ছেলেপেলে ঢাকাতে পড়তে আসে। এখানেই ঘটেছে একটা বড় শহর আমাদের একটাই, যেখানে ঘটনা ঘটলে এটা সারা দেশে একটা প্রতিক্রিয়া হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে এটাও কিন্তু খুব বিশাল একটা জনগোষ্ঠীর একটা ছোট্ট অংশ। এতক্ষণ যে আলোচনা করছিলাম আমরা, বাংলাদেশে আমরা যদি বলি ১৮ কোটি ১৯ কোটি লোক। তো এর মধ্যে কয় কোটিকে আমরা ঢাকা শহরে এই আন্দোলন করতে দেখেছি। তো ওরা অল্প কিছু লোকের মাথা কিনেছে বিভিন্নভাবে। কাউকে টাকা দিয়ে, কাউকে লোভ দেখিয়ে, কাউকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়ে ওরা এ ম্যানেজ করে নিয়ে আসছে। ওদেরকে দিয়েই কিন্তু আজকের এই পরিবর্তন, এই আন্দোলনটা করিয়েছে। তো এটা ঠেকানোর জন্য আসলে দরকার ছিল আমাদের যে সাংস্কৃতিক রুটটা তৈরি করা আমাদের। সেই রুটটা তৈরি করার জায়গায় আমরা কিন্তু নজর দেইনি বিগত দিনের সরকারগুলো। তো সেটা যেহেতু দেশের যখনই নির্বাচন হবে তখন জনগণেরই সরকার থাকবে। আজকের মতো না। আজকের এই সরকারের তো কোনো এটা কোনো জনগণের সরকারও না, এটা কোনো নির্বাচিত সরকারও না। এটা কাদের সরকার মানুষ বুঝতে পারে। তো সুতরাং উনারা উনাদের উদ্দেশ্য নিয়ে আসে, উনারা উনাদের উদ্দেশ্যগুলো বাস্তবায়নের চেষ্টা করবে বিভিন্নভাবে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হবে যত দ্রুত সম্ভব এই মহা বিপদ থেকে পরিত্রাণ পেয়ে যেন আমরা দেশে সাধারণ নির্বাচন করে জনগণের একটা সরকার এনে ওর মাধ্যমে যেন আমাদের এই কাজগুলা করতে পারি। তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের এগোতে হবে যে আমরা আমাদের অবকাঠামো তৈরি করতে হবে আগে। আমাদের যে আজকে যে ইয়েটা হচ্ছে মনে করেন এই যে একটু আগে আপনিও বললেন আমরা একটা এই যেন মাদ্রাসায় পড়াশোনা করে আসছেন বা ইসলামিক ওদের স্কুলে লেখাপড়া করে আসছেন। তো স্কুল বিভিন্ন ধরনের স্কুলিং যদি আমার দেশে থাকে তো বিভিন্ন মতামত তো থাকবেই। আসলে আমাদের এডুকেশন সিস্টেমটা বহুতবার চেষ্টা করা হয়েছে। এটাকে মানে এটার কোনো পরিবর্তন করতে পারে নাই। বিভিন্ন কমিশন এটা হইছে সেটা হইছে কিন্তু আল্টিমেটলি টার্গেটলেস। সুতরাং এখনো সময় আছে। যদি আমরা একটা টার্গেট নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিনির্মাণ করার জন্য একটা আ মানে আধুনিক যুক্তিযুক্ত শিক্ষা ব্যবস্থার দিকে মনোযোগ দিতে পারি। সেটা যদি আমরা কাজ করতে পারি, এখন থেকে শুরু করলে হয়তো দেখা গেল আগামী ১৫-২০ বছরে গিয়ে আমার একটা নতুন আ জনগোষ্ঠী তৈরি হবে। নাহলে কিন্তু আমরা যেই জনগোষ্ঠীকে তারা ব্যবহার করছে এখান থেকে যদি এভাবে চলতে থাকে, তাহলে আর বাংলাদেশ হারিয়ে যাবে কিন্তু। তো সেই অ্যালার্মিং বিষয়টা আমাদের মাথায় নিতে হবে, নিয়ে আমরা কিন্তু কাজ করতে হবে। সেটাই হচ্ছে আসল জিনিস। সেটার জন্য পরিকল্পনা করা, চিন্তা করা। এখন বর্তমানে যা ঘটতেছে এটা তো এক ধরনের যুদ্ধ অবস্থার মতোই। তো এটাকে হয়তো আমরা মানে কি বলা যায়? এটাকে আমরা আ ক্ষণিকের জন্য হলেও যেভাবে হোক আমরা এটা ম্যানেজ করতে হবে আমাদেরকে। ম্যানেজ করে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। লং টার্ম একটা ওই যে আর্মির শর্ট কোর্স আর লং কোর্স এর মতো আরকি। এখন চলতেছে শর্ট কোর্স। তা আমাদের যেতে হবে লং কোর্স এ যে আমরা কিভাবে আমাদের জাতিটাকে মানে তৈরি করব ভবিষ্যতের জন্য। তাসফিন ভাই, সেলিম ভাই বলছিলেন যে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে বা কিছু, এবং তিনি সেখানে শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অঙ্গুলি তুলেছেন। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে মাধ্যমিক পর্যায় পর্যন্ত সত্যিকার অর্থে ৮ ধরনের শিক্ষা পদ্ধতি আছে। শিক্ষা ব্যবস্থা বলি বা আ ওয়ে যেটা বলি আরকি, মাধ্যম আছে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম মিলিয়ে এবং মাদ্রাসা মিলিয়ে ৮ ধরনের শিক্ষা পদ্ধতি আছে বাংলাদেশে। তো সেটাকে একমুখী শিক্ষা করার জন্য অনেকবারই চেষ্টা করা হয়েছে। সেটা ফলপ্রসূ হয়নি এখন পর্যন্ত।
এবং পাঠ্যপুস্তকের যে পরিবর্তন এবং ইতিহাস বিকৃতির কথা আমরা বারবার বলে থাকি এবং সেটা তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে নিয়ে বা দেশের সংস্কৃতি নিয়ে, দেশের ঐতিহ্য নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে। এটা আমরা বলে আসছি। পাঠ্যপুস্তকের পরিবর্তনের ক্ষেত্রে যে ধরনের কমিটিগুলা তৈরি হয়, এম সেগুলোকে এন্ডোর্স করে কারা? কেন এ ধরনের পাঠ্যপুস্তক তৈরি হয়? সেই কমিটিগুলো কি কাজ করে এবং তাদেরকে এন্ডোর্স করে কারা? কাদের মাধ্যমে তারা কাজে আসে? এখনো তো পাঠ্যপুস্তক কমিটি তৈরি হয়েছে এবং পাঠ্যপুস্তক কমিটির একজনের বিচারের দাবিতে আমাদের সেই তথাকথিত তৌহিদি জনতা কিন্তু এই মুহূর্তে মাঠে। তারা একই সাথে সেই তৌহিদি জনতা পাঠ্যপুস্তক প্রণয়নকারীদের একজন আ রাখাল রাহা এবং অন্যদিকে বইমেলায় তসলিমা নাসরিনের বই, এই দুটো নিয়ে তারা পুরা ঢাকা শহর কাঁপিয়ে দিচ্ছে এবং তারা বলে যাচ্ছে যে আরেকজনকে সম্ভবত গ্রেফতারি করা হয়েছে। তাদেরই লোক গালিব কবি গালিবকে তারা কি জানি শাতিমে রাসূল বলছেন একটা শব্দ। তো এই যে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে থাকলেও তো আপনার একটা আপনি যেকোনো সময় এক ধরনের হুমকির সম্মুখীন হতে পারেন। মানুষ কি আসলে স্বতঃপ্রণোদিত হয়ে আর পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে বা সুপারিশ কমিটিতে থাকবে? থাকার কোনো সুযোগ আছে? যার মাথায় বুদ্ধি আছে তার থাকার কথা না, হুম, হুম। যার সুবিধা নেওয়ার ব্যাপার আছে তার থাকার কথা। আমি যেটা এবার দেখেছি যে সেটা হচ্ছে যে আম এই যে আওয়ামী লীগ সরকার যখন পতন হয়ে যায় তখন তথাকথিত কিছু এ ধরনের বুদ্ধিজীবীদের আমি দেখেছি যে তারা তখন খুব বড়, বড় কথা বললেন যে ফ্যাসিজমের পতন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আমার মনে হয় তারা এবং একটা নতুন বাংলাদেশ গড়ার একটা চিন্তাভাবনা আছে। যে বাংলাদেশে বহুত্ববাদ থাকবে, যে বাংলাদেশে নানা ধরনের জিনিস থাকবে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন কমিটি তে হয়তো আম আছেন বা ঢোকার চেষ্টা করছেন। আম এটা এখন কি আম সুবিধা নেওয়ার জন্য নাকি এটা বিপদে না পড়ার জন্য আমি জানি না। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে যারা এটাকে ড্রাইভ করছে, এ পর্যন্ত তো গভর্নমেন্ট ড্রাইভ করছে তো যে যেটাই হোক, যেটাই ড্রাইভ করছে পাঠ্যপুস্তকের চেঞ্জ বলেন, যেটাই বলেন। তো আসলে গভর্নমেন্টটা কে? সেটা তো বুঝতে হবে। গভর্নমেন্টটা কে এবং তারা কি চায়? মানে আওয়ামী লীগ যদি থাকে, বিএনপি যদি থাকে বা অন্য কোনো দল যদি থাকে, আমরা তো জানি যে ওকে এটা বিএনপি গভর্নমেন্ট এটা ড্রাইভ করছে। তাহলে আসলে তারা কি চাচ্ছে এখানে? বা আওয়ামী লীগ গভর্নমেন্ট ড্রাইভ করছে, তারা এখানে কি চাচ্ছে? এটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। রাইট? এটা বোঝার জন্য যে একেবারে আ মানে পিএইচডি করার দরকার হয় না। তো সেই ইয়ে থেকে যারা এটার ভিতরে যাচ্ছেন তারা আ নিজের ইচ্ছায় নিশ্চয়ই যাচ্ছেন বলে আমি মনে করি এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের ইদার একটা ইলিউশন এর ভিতর দিয়ে যাচ্ছে তারা। যে তারা সত্যিই মনে করছে যে আসলে এখানে একটা খুব সুন্দর কিছু হতে যাচ্ছে। এ ধরনের কিছু হয়তো তারা মনে করছে। অর আম এমনও হতে পারে যে আমরা এখন জানি না হয়তো ৫ বছর পরে জানতে পারবো যে তাদেরকে নানা রকম আম থ্রেট করে নানা ধরনের বিপদে ফেলার কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যে একটা দেশে বাংলাদেশের মতো একটা দেশ বা যেকোনো দেশেই এত ধরনের যদি সিস্টেম থাকে অফ এডুকেশনের এখানে কনফিউশন ক্রিয়েট হতে বাধ্য। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াতাম। আমি সেখানে দেখতাম সেখানে ৪ ধরনের ক্লাস অফ স্টুডেন্টস আছে। একটা স্টুডেন্টস আছে যারা খুব ভালো ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসছে। একটা ক্লাস অফ স্টুডেন্ট আছে যারা আসলে ফালতু ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসছে। একটা ক্লাস অফ স্টুডেন্ট আছে যারা খুব ভালো বাংলা মিডিয়াম, রেসিডেন্সিয়াল মডেল, সেন্ট জোসেফস, ভিকারুননিসা এই ধরনের জায়গা থেকে পড়ে আসছে। আরেকটা ক্লাস অফ স্টুডেন্ট আছে যারা আসলে বিভিন্ন ঢাকার বাইরে থেকে পড়ে আসছে। তাদের মধ্যে কিন্তু ৪ টা ডিফারেন্ট জিওলজি তৈরি হয়ে যায়। সো এখানে যখন আপনি মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষা, সেই শিক্ষা সবকিছু করছেন, সেখানে তো অবশ্যই একটা ডিফারেন্ট ইয়ে হবে, হ্যাঁ? এবং কনফিউশন তৈরি হবে এবং আমি আমি খুব ভালো করে জানি না জিনিসটা কিন্তু আমার তো মনে হয় না যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ইতিহাস পড়ানো হয় কিনা। বাংলা মিডিয়াম স্কুলেই তো পড়ানো হয় না ঠিক করে। আম আর যারা এই কমিটিগুলি ড্রাইভ করছেন, যারা এই গভর্নমেন্টে আছেন, এগেইন তারা কারা? তারা তো তাদের মতটাকে এদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেই। এখানে কমিটিতে এই বাংলাদেশের এখন বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন আছেন, যার
বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটা বাড়িই রাজাকার ছিল, এবং একজন দুজন না, তাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে 5-7 জন করে রাজাকার ছিল। সে নিজেকে এখন বলে, এবং মানে দিস পারসন শি রিপ্রেজেন্টস এনজিওস এন্ড হোয়াট এভার। সো সে নিজেকে এত, কিন্তু তার আসল মোটিভটা কি? তার তো অবশ্যই তার মনে রাগ আছে যে আমার বাবার ফ্যামিলি সাফার্ড, আমার শ্বশুরের ফ্যামিলি সাফার্ড, আমার হাজবেন্ডের ফ্যামিলি সাফার, আমার ফ্যামিলি সাফার। কাজে আমি তো এগুলি এখন, ওই জিনিসগুলি তো আমি আর চাইবো না আমার বইয়ের ভিতরে, এই প্রকৃত ঘটনাগুলি বলতে চাইবো না। আমি কি চাইবো? আমি চাইবো ৭১টাকে যত সম্ভব ছোট করে এই যে জিনিসটা হলো এইটাকে বড় করার, এভাবে আমি করব, এবং তখনই কিন্তু বিকৃতিটা হবে। মানে আপনি যদি মেইন জিনিসটা থেকে সরে এসে বিভিন্ন জিনিস ইয়ে করেন, তখনই কিন্তু বিকৃতিটা হবে, যেটা আমেরিকায় কিন্তু এখন হচ্ছে। আমেরিকার বিভিন্ন স্টেটে ক্রিটিক্যাল রেস থিওরি পড়ানো বন্ধ করে দিয়েছে, এবং ক্রিটিক্যাল রেস থিওরি পড়ানো বন্ধ করেছে এই কারণেই, কারণ ক্রিটিক্যাল রেস থিওরিতে স্লেভারির কথা বলা হয়, এবং তারপরে স্লেভারির পরে যে একটা বেসিকলি যে একটা সিস্টেমেটিক রেশিয়াল ডিসক্রিমিনেশন হয়, সেই জিনিসটাকে যাতে এরা না শিখতে পারে। বাংলাদেশেও সেটা করা হচ্ছে বিভিন্ন সময়, এবং আবারও করা হবে। কিন্তু এটা হচ্ছে যে ইন দা লং রান কিন্তু সত্যিকারের ইতিহাসটা সবাই কোনো না কোনো ভাবে জেনে যায়। সো এগুলি করে আসলে কোনো লাভ হয় না, এবং আমি খুবই ক্ষুব্ধ সেই সমস্ত মানুষের প্রতি যারা এই বিভিন্ন কমিটিতে, এই গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন কমিটিতে তারা তাদের পজিশনটাকে অ্যাকসেপ্ট করছে না। আমি এটাই মনে করি খুব খুব হতাশা, খুব সারপ্রাইজিং, রাদার দেন তারা প্রতিবাদ করতে পারেন এই জিনিসগুলির এগেইনস্টে। সেলিম ভাই এবং তাসমিন ভাই, আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে। আমি আপনাদের দুজনকে একটা কমন প্রশ্ন করছি, সেটা হচ্ছে গিয়ে জাতীয়তাবাদ বলি আমরা, যেটা জাতীয়তাবাদ এবং ভাষা দুটো তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো এজন্য যখন জাতীয়তাবাদ এবং ভাষা যখন অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকে, এবং সেটা যখন আমাদের কৃষ্টিকে ড্রাইভ করে, আমাদের কৃষ্টি কালচার সবকিছুই সেটার পরিপ্রেক্ষিতে সামনের দিকে এগোতে থাকে, এবং আমাদের সংবিধানেও কিন্তু দেখেন জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাকে সবকিছুর উপরে স্থান দেওয়া হয়েছে। তো এই কারণেই কি যে আমাদের সংবিধানে যেহেতু জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা আছে, এবং আমাদের এই দুটা বেসকে আমরা সামনে রেখে এগোচ্ছি, সে কারণেই কি আমাদের এই সবকিছুর উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার এভাবে আঘাত হানছে? আমাদেরকে কি একদম মানচিত্র থেকে বাঙালি জাতি হিসেবে, বাংলাদেশী হিসেবে আমাদেরকে মুছে দেওয়ার এক ধরনের প্রজেক্ট তারা হাতে নিয়েছে? এবং এই প্রজেক্ট যদি তারা হাতে নিয়ে থাকে, আমাদের এর থেকে উত্তরণের কোন রকমের পদ্ধতি একজন শিক্ষাবিদ এবং আরেকজন নাট্যকর্মী হিসেবে আপনাদের মাথায় আছে কিনা, যেটা আপনারা দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করতে চান সংক্ষেপে? স্বাভাবিকভাবেই বলতে হয় যে এই যে একটু আগে বললেন যে সরকার, আমি তো আগেও বলেছি যে সরকার একটা নির্দিষ্ট গোল নিয়ে এসছে, তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে। তো তারা যদি অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, তারা তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকবে, তারা তাদের কাজটা। সেটাকে জনগণ কিভাবে কাউন্টার দিতে পারে সেলিম ভাই? না, কাউন্টার দেওয়ার জিনিসটা এখন আমাদের আগে বুঝতে হবে যে, আমি যেমন বুঝলাম আপনি বুঝছেন, এই জিনিসটা কিন্তু আমার সাধারণ মানুষকে বোঝাতে হবে। তো বোঝানোর জন্য বিভিন্ন মিনস আছে, বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে। এটার জন্য তো আমার রাতারাতি কিছু হবে না, তো সময় নিতে হবে। সেই সময়টা, সময়টাই কিরকম, আমাদের হ্যাঁ, ন্যারেটিভটা কি হবে সেলিম ভাই? না সেটাই বলছি যে সময়টা যতটুকুই লাগুক, আমরা যত তাড়াতাড়ি পারি আমাদেরকে মানুষের, একদম সাধারণ মানুষের কাছে যেতে হবে। আমি যত তাড়াতাড়ি আমার দেশের মানুষকে বোঝাতে পারবো যে আজকের ঘটনাটা যা ঘটছে, এটার পিছনে কারণগুলা কি? কি কারণে এটা ঘটেছে? এই জিনিস যত তাড়াতাড়ি বোঝাতে পারবো, অত তাড়াতাড়ি মানুষ কিন্তু ফেরত আসবে। এখন বোঝানোর জন্য আমরা আমাদের মানে আগে যেটা আমি বলবো যে, একটু আগে তাফসীরও বলেছিল যে, তাসিম বলেছিল যে মানে আমাদের দেশের সুবিধাবাদী মানুষের কথা। হ্যাঁ, এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে যদি আমি ২ কোটি মানুষও পাই বা ১ কোটি মানুষও পাই, এটাকে কিন্তু সারাক্ষণ ওই ১ কোটির বিশাল অংশ দেখা যাবে। যারা সবসময় টিভিতে থাকে, যারা সবসময় পত্রিকা থাকে, খবরে থাকে বা সমাজের ওই বক্তৃতাতে থাকে। সুতরাং ওদেরকে দেখা যায়। আর বাকিগুলা কিন্তু দেখা যায় না। কিন্তু ওই বাকি অংশটা কিন্তু আরো বড় অংশ। সেই বড় অংশের কাছে যদি আমরা মেসেজটা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ঘটনা, এই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।
এবং এটা এটা শুধু আজকে বেরিয়ে আসে না, এটাকে কিন্তু আমরা সাস্টেইনেবল একটা অবস্থায় নিতে হবে আমাদেরকে। যাতে আমরা ভবিষ্যতে বারবার যেন বাঙালি জাতি এর মধ্যে না পড়ে। আর যে বললেন জাতীয়তাবাদ বা আমাদের ইয়ের কথা ওই যে আরেকটা কি বললেন যেন? ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা যেটা আমাদের সংবিধানে আছে। তো এখন দীর্ঘদিন লড়াইয়ের পরে, সংগ্রামের পরে বঙ্গবন্ধু এটা বুঝেছিলেন এবং তার যে আ মানে তার যে পারিষদবর্গ ছিলেন, তার যে পারিপার্শ্বিক রাজনীতিবিদ যারা ছিলেন, তাদেরকে নিয়েই কিন্তু এই সংবিধানটা উনারা তৈরি করেছিলেন। এবং উনাদের দীর্ঘদিনের রাজনৈতিক ফসল এটা। তো এটাকে আজকে যারা চ্যালেঞ্জ করতেছে, যারা হঠাৎ করে উঠে আসছে, বিদেশ থেকে এসে দেশের ভিতরে এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ওই এর মতো আরকি ওই যে এক গাছের গোটা আরেক গোছায় গাছের লাগানোর মতো অবস্থা। তো এটা তো আসলে মানুষ বুঝবে এটা সম্ভব না। এটা উচিত এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা ওই যে বললাম যে বিভিন্ন দেশের যে ডিপ স্টেট গুলা কাজ করছে আমাদের এখানে তাদের স্বার্থ নিয়ে। সেই স্বার্থগুলোর কারণে তারা এগুলা ওদেরকে তৈরি করছে। যেমন তাপসিনও বলেছে যে একজনকে তৈরি করে এনে কিন্তু আজকের এই দৃশ্যপট বদল করেছে ওরা। তো এরকম তারা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের কাজ তারা করবে। কারণ আমাদের কাজ হচ্ছে যারা আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমাদের, যারা আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা সবাই একসাথে থেকে এটাকে আমরা মানে প্রচার করে আমাদের পক্ষে নিয়ে আসা। এখন আমাদের পেক্ষতা নিয়ে অনেক কথা বলছে, অনেক ধরনের ডিভিশন করছে যেটা। যেটা আমরা কিন্তু এই এই মাটি বললাম না সংস্কৃতি মাটি থেকে তৈরি হয়। এই মাটিতে এই ধর্মনিরপেক্ষতা বিভিন্ন ধর্মের লোকজন পাশাপাশি অবস্থান করে তারা তাদের কৃষ্টি কালচারের চর্চা করে কিন্তু দীর্ঘদিন একসাথে ছিল। ওই জায়গাতেই তারা কিন্তু ওই পাকিস্তান আমল থেকেই বারবার আঘাত হানার চেষ্টা করতেছে আমাদেরকে ভেঙে দেওয়ার জন্যে। আমরা যদি বুঝতে পারি যে এরা আমাদেরকে ভাঙার জন্য চেষ্টা করছে, তাহলে আমরা অবশ্যই ওদেরকে রেসিস্ট করব, সরে যাব। আমি যদি আমার শত্রু চিনতে পারি, তাহলে আমার অসুবিধা হবে না। আর যদি চিনতে না পারি, বন্ধু মনে করি, তাহলেই সমস্যা। ওই জায়গাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। এবং এইজন্যই আমাদের পরবর্তী জেনারেশনকে বিভিন্নভাবে আমাদের এটাতে আনতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমি যখন ডেইলি স্টারে ছিলাম, তখন ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলের কথা যে বললেন, বিভিন্ন ধরনের শিক্ষা হয়। তো ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেপেলেরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এটা সেটা কিছুই জানতো না। আমরা গেলাম ওইখানে, ওদের ওই যে অ্যাওয়ার্ড দিতাম, সেখানে একটা কালচারাল অনুষ্ঠান চালু করেছি। যে অ্যাওয়ার্ডটা মনোটোনাস হয়ে যাচ্ছে, মাঝে, মাঝে একটু কালচারাল অনুষ্ঠান করলে ভালো। দেখা গেল ওই ছেলেপেলেরা যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা ইংরেজি গান নিয়ে আসতেছে। তারা এই ইংরেজি কবিতা নিয়ে আসতেছে অথবা ইংরেজদের একটা নাটক নিয়ে আসতেছে। তারা বাংলা সংস্কৃতি নিয়ে আসে না। তখন এই আমাদের এই যে এডিটর মাহফুজ আনাম তিনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। বাবা মুক্তিযুদ্ধের প্রতি মানে ১ম এই অবস্থা মুক্তিযুদ্ধে গিয়ে পরে পরে চলে গেছেন কলকাতায় গিয়ে অন্য কাজ করেছেন। বাট মুক্তিযুদ্ধের একটা বিষয় তার ভিতরে ছিল বলে আমার পক্ষে সম্ভব হয়েছে উনার সাথে ওই কাজটা করানো বা ওই প্রজেক্টটা নেওয়া। যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেপেলেদেরকে আমরা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, বাঙালির কৃষ্টি কালচারটা শেখাবো। কারণ এই স্কুলে শেখাচ্ছে না। তখন আমরা কিন্তু প্রত্যেকটা স্কুলে গিয়ে এই ইয়েগুলো দেখতাম। আ ওদের যে এই মানে প্র্যাকটিস গুলা হতো ওগুলা দেখে আমরা কিন্তু চেঞ্জ করে দিতাম। না, তোমরা কতগুলা সাবজেক্ট দিয়ে দিয়েছি যে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এগুলা নিয়ে তোমরা মানে প্রেজেন্ট করো। তো এই ধরনের লিরিক্যাল ড্রামা বা ছোট কবিতা একসাথে ৪০-৫০ জন মঞ্চে আসতো ওরা। তো ওরা যখন এটা করতে যায়, এর মাধ্যমে সে নিজেও শিখলো, তার বন্ধুরা কিন্তু ওই অনুষ্ঠান দেখে তারাও জানলো বাংলাদেশের ইতিহাসটা। এবং তাদের যে মা-বাবা যারা বাংলাদেশের ইতিহাসটা ঠিকমতো জানে না, যারা নতুন প্রজন্ম আমি বলব এদের মা-বাবা, তারাও কিন্তু শিখলো বাচ্চাদের কাছ থেকে। এই যে পদ্ধতিগুলা, এই পদ্ধতিগুলা আমাদেরকে আসলে চিন্তা করে ছড়াতে হবে। না হলে কিন্তু এই জাতিকে শিক্ষা দেওয়া যাবে না। যেভাবে আমরা এখন চিন্তা করতেছি, ১টা-২টা ঘটনা দিয়ে কিন্তু সম্ভব না। এটাকে কিন্তু মাস পিপল এর কাছে নিতে গেলে সব জায়গায় হাত দিয়ে এই ধরনের ঘটনাগুলো বের করে এনে সহজভাবে মানুষের মাথার ভিতরে ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি এগুলো ঢুকাই দিতে হবে। সোজা কথা হচ্ছে। আসলে সেলিম ভাই অনেক বিস্তারিত বললেন। আমাদের হাতে সময় আছে খুবই অল্প এবং আপনারও আরেকটা কাজ আছে। সেলিম ভাই যেটা বললেন এটা লং রানের কাজ। অনেক দীর্ঘমেয়াদী কাজ। এই মুহূর্তে কিন্তু দেশ এক ধরনের অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করছে। প্রতিদিন আমরা জঙ্গিদের আস্ফালন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জনগণ কিভাবে রুখে দাঁড়াতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে পারে? আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে প্রধান ন্যারেটিভটা হচ্ছে যে মানুষকে বোঝানো যে এই ছেলেগুলি আসলে ফ্রড।
এরা যে মেইন জিনিসটা করেছে যে আমরা ফ্যাসিস্ট একটি ব্যবস্থাকে বিলোপ করতে চাই, এরা আসলে ফ্যাসিজম সম্পর্কেই জানে না। এদেরকে এগুলি বলে দেওয়া হয়েছে। আমি যদি এই ছেলেগুলিকে জিজ্ঞেস করি যে মুসোলিনির ফ্যাসিজম সম্পর্কে একটু আমাকে বলো তো, কেন মুসোলিনির ফ্যাসিস্ট গভর্নমেন্ট কি করেছে, এটা কিন্তু বলতে পারবে না। আই এম প্রিটি শিওর। সো প্রথমে আমাদের এখন এটাই বলতে হবে যে আসলে এদের যে মেইন যে ন্যারেটিভটা যে আমরা ফ্যাসিজম করছি, আমরা এখানে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করছি, এটা খুবই বাজে। মানে এটা একটা ফ্রড, এটা একটা মিথ্যা কথা। আসলে এদের কিছু অত্যন্ত বাজে স্বার্থ আছে এবং সেই স্বার্থগুলোকে তারা কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করার মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কারণ ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে তারা বহুত্ববাদ আনছে, তাই তো? তো বহুত্ববাদ বলতে তারা বুঝাচ্ছে যে অনেক ধরনের মত। তাহলে হিজবুত তাহরির মত কি আমাদের টলারেট করতে হবে? হিজবুত তাহরি পৃথিবীর সমস্ত দেশে ব্যান্ড এবং প্রথমে ব্যান করেছে সৌদি আরবিয়া। কারণ হিজবুত তাহরি কোনো দেশের সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। তো সেই জিনিসটাকে কি আমাদেরকে কি টলারেন্সের আন্ডারে আনতে হবে? সো এই জিনিসগুলোকে আমার মনে হয় যে প্রথম ন্যারেটিভটা হচ্ছে এটা। সেলিম ভাই যেটা বললেন অবশ্যই ইন দ্য লং রান। আমার মনে হয় এখন মানুষকে বোঝানোর সময় এসেছে যে আপনারা এদের আসল চেহারাটা বুঝুন। এরা কিন্তু আসলে যে জিনিসটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছে তারা মোটেও সেই ধরনের কিছু না। এরা আসলে সিম্পলি একটি গোষ্ঠী যাদের কিছু নিজেদের স্বার্থ আছে এবং তাদেরকে একটি বিরাট ইন্টারন্যাশনাল একটা কনসোর্টিয়াম তাদেরকে ফাইন্যান্স করেছে এবং তাদেরকে এখানে বসিয়েছে তাদের স্বার্থগুলোকে চরিতার্থ করার জন্য, এবং সেইটারই প্রতিবাদ করা শুরু করতে হবে। এটা আমার মনে হয় একটা শর্ট টার্মের ন্যারেটিভ। এবং আপনাদের মতো মানুষের যারা মানে মানুষের সাথে কথা বলেন অনেক, আপনারা জানেন কোথায় কথা বলতে হবে বা কোথায় গেলে রিচটা সবচেয়ে বেশি হবে, সেই জিনিসটা করার দরকার আছে। আরেকটা জিনিস আমার মনে হয় আমাদের যারা প্রোগ্রেসিভ মাইন্ডেড মানুষ তাদের একটা জিনিস স্বীকার করতে হবে বা আমাদের এই জিনিসটাও সবাইকে বলতে হবে যে আমরা একটা ভুল করেছিলাম। সেই ভুলটা হচ্ছে যে গত আওয়ামী লীগ সরকারের সময় যে আওয়ামী লীগের যে যে খারাপ কাজগুলো ছিল, যে ইলেকশন ঘটিত যে কাজগুলো ছিল, যেটা আসলে আমরা সবাই জানি যে এখানে অনিয়ম হয়েছে, এই জিনিসগুলোকে আমরা তখন অনেকেই চুপ করেছিলাম। আমাদের আরো বেশি ভোকাল হওয়া উচিত ছিল এগুলোর বিরুদ্ধে। তাহলে যেটা হতো ইন দ্য লং রান আমাদের যে প্রোগ্রেসিভ যে চিন্তাধারার যে শক্তি, সেই শক্তিটা আরো বেশি শক্তিশালী হতো। তো আমার মনে হয় এখন ইন দি শর্ট রান এটাই আমাদের ন্যারেটিভ হওয়া উচিত। ধন্যবাদ তাসরিন ভাই, ধন্যবাদ সেলিম ভাই। আমরা অনেকক্ষণ কথা বললাম এবং আমাদের আলোচনা থেকে এই জিনিসটা বেরিয়ে এলো যে লং টার্মের যেসব পরিকল্পনা আমরা বললাম যে শিক্ষা ব্যবস্থা, প্রজন্মকে উদ্বুদ্ধ করা, মানুষকে বোঝানো, সেগুলো যেমন থাকবে তেমনি শর্ট টার্মে আমাদেরকে বুঝতে হবে। ইলন মাস্ক টুইট করছে, ট্রাম্প বলছে এবং বিভিন্ন নথিপত্র বেরিয়ে আসছে পত্র-পত্রিকায়। মাইকেল বেঞ্চ বলছেন যে কিভাবে এই একটি ষড়যন্ত্রকে ফিন্যান্স করা হয়েছে এবং দেশে দেশে বহু বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই কাজগুলো সিআইএ এবং অন্যান্য পরাশক্তি মিলে করে আসছে। আমাদের ভৌগোলিক কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এখন সেই ষড়যন্ত্রের শিকার এবং দেশকে বাঁচাতে হলে, দেশকে সঠিক জায়গায় রাখতে হলে এবং নিজের দেশের মাটিকে নিজের কাছে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যে ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি, বাসে ধর্ষণ, বিভিন্ন জায়গায় মাসে ৩০০ করে ধর্ষণ হচ্ছে। নারী নিপীড়িত, নারী নিগৃহীত, যেকোনো অরাজক পরিস্থিতিতে নারী এবং শিশু প্রথম শিকার থাকে। সেসব জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে, নারীদেরকে এগিয়ে আসতে হবে। মৌলবাদিতাকে, জঙ্গি গোষ্ঠীকে আমাদের রুখে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রুখে দেওয়ার একটাই কাজ, সেটা হচ্ছে গিয়ে নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরে, নিজের ভাষাকে আঁকড়ে ধরে, নিজের মানুষের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে রুখে দেওয়ার একমাত্র পদ্ধতি। যারা এতক্ষণ শুনেছেন বা যারা রেকর্ডেড ভার্সন শুনবেন, সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে বিজয় গাথার পরবর্তী অনুষ্ঠানে।